আমি ভাবছিলাম যে আপনাদের স্টক মার্কেটের ব্যাপারে কোনো বই সাজেস্ট করব কিনা? যেটা পড়ে আমি খুব লাভবান হয়েছি, খুব উপকৃত হয়েছি। কারণ যারা সাহিত্য পড়ে কেন জানি না তারা স্টক মার্কেট, বিজনেস, ঠিক আছে? এসব দিকগুলো অতটা কেয়ার করে না। আমি নিজেও এতদিন সাহিত্যের অনেক উপন্যাসিক, অনেক গল্প পড়েছি। কিন্তু কোনো সাহিত্যিককে আজ পর্যন্ত দেখলাম না যে তারা স্টক মার্কেট, কি করে ব্যবসা করতে হয়, কি করে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হয়, ইত্যাদি বিষয়গুলোকে তারা তুলে ধরছে। তারা বেশিরভাগই হয় কি বলবো? ভূত, প্রেত, দানব, কল্পবিজ্ঞান, গোয়েন্দা, রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এগুলোই সব দেখি বেশি তারা তুলে ধরে। কিন্তু আমাদের জীবনে এগুলোর পাশাপাশি স্টক মার্কেট কি করে কাজ করে, ইনফ্লেশন কি, ট্যাক্স সিস্টেম কি করে কাজ করে, কি করে ব্যবসায়ীরা ব্যবসা করে, ঠিক আছে? তারপরে আর্টিস্টরা কি করে চিন্তা করে, এই সমস্ত জিনিসগুলো খুব দরকারি। কিন্তু কোনো উপন্যাসিক দেখছি না এগুলো নিয়ে খুব একটা লেখালেখি করছে। তো এগুলো ছোটবেলা থেকে আমার খুব ফ্রাস্ট্রেশন হতো যে আমাদের যে সাহিত্যের জগৎগুলো সেগুলো কি শুধুই মাত্র গল্প, উপন্যাসে ভূত, প্রেত, দানব, প্রেম, তারপরে হচ্ছে চুম্বন আর কি যেন আছে ডিটেকটিভ, রোমাঞ্চ, কল্পকাহিনী, অ্যাডভেঞ্চার এগুলোতেই সীমাবদ্ধ থাকবে? নাকি আমরাও বিদেশের মতো বিদেশের ম্যাচিউর হব এবং এর পাশাপাশি কি করে ব্যবসা করতে হয়, কি করে স্কুল লাইফে বুলিদেরকে আটকাতে হয় এবং আপনারা নিজেরাও দেখবেন অ্যানিমে আমাদের কেন এত ভালো লাগে? কারণ অ্যানিমেতে খেয়াল করে দেখবেন সেখানে প্রচুর এরকম রিয়াল লাইফ ইভেন্ট দেয়। যেগুলো কিনা আমাদের জীবনেরকে আপলিফ্ট করতে কাজে লাগে। অ্যানিমেতে দেখবেন সেখানে একটা দুর্বল মানুষ কি করে আস্তে, আস্তে শক্তিশালী হয়ে ওঠে কিংবা কি করে ব্যবসা করতে হয় কিংবা কি করে বিজনেস কাজ করে। অনেক কিছু ব্যাপার জটিলতা সেইসব স্টোরি লাইনে থাকে। বাট আমাদের বাংলা সাহিত্যে এখনো বলব এমন কোনো উপন্যাসিক এখনো পর্যন্ত আসেনি যারা এই বিষয়গুলোকে বেশ ভালোভাবে তুলে ধরেছে। আর সেলফ ডেভেলপমেন্ট এর কথা তো বাদই দিন। বাংলায় এখনো পর্যন্ত সেলফ ডেভেলপমেন্ট এর বই খুব একটা ভালো কেউ লেখেনি। ২-১ জন লিখেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের একটা মনে আছে নাম। তাছাড়া সেরকম খুব অবজ্ঞা করা হয়। বিশেষত মানির ব্যাপারে তো বই পড়তো সেরকম কেউ লেখেনি স্টক মার্কেটের ব্যাপারে। তো এখানে আমার একটু অসুবিধা হচ্ছিল যে ভাবা যে এই চ্যানেলের বেশিরভাগ দর্শক তো একটু সাহিত্যধর্মী। কিন্তু আমি চাই যে যারা এই চ্যানেলের দর্শক তারা যেন একটা পজিটিভ কিছু লাভ করে। এজন্য আমি একটা এমন বই রেকমেন্ড করছি আপনাদের, যেটা কিনা আপনাদের স্টক মার্কেটের জার্নিকে খুব সহজ করে দেবে। আমি নিজেও স্টক মার্কেটের ব্যাপারে খুব বেশি উৎসাহী এবং আমি এর জন্য এমন বইটাই সাজেস্ট করেছি। আমি এই বইটাতে প্রতি পাতায়, পাতায় যখনই পড়ি তখনই দাগিয়ে রাখি যাতে যখন আমি বইটা ২য় বার পড়ি, এই নিয়ে এই বইটা আমি ২য় বার পড়ছি। এটা আমি ২০২১ সালে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। বইটার অবশ্য প্রিন্টটা বেশ কমাই দেখতে পাচ্ছেন। তখন দামও অনেক কম নিয়েছিল। ১৭০ মতো নিয়েছিল। এত দামি বই কিন্তু ৳১৭০ নিয়েছিল তখনকার দিনে। হয়তো পুরনো কোয়ালিটি বলে। কিন্তু আমি এই বইটার পাতায়, পাতায় তখন দাগাইনি। মানে আমি জাস্ট নরমালি পড়ে গেছিলাম। তখন আমার একটুখানি চেষ্টা ছিল যে কিভাবে আমি তাড়াতাড়ি বইটা শেষ করব। বাট আমি পরে যখন বড় হয়েছি, মানে এখন তো ২৫ সাল, ৪ বছর পরে বুঝতে পারছি যে একটা বই তখনই উপকারে আসে যখন ওটা আপনি ধীরে, ধীরে বুঝে শুনে পড়েন। প্লাস সেই বইটাকে যখন জীবনের লাইফে এপ্লাই করেন। যতক্ষণ না বইয়ের যে নলেজ সেটা আপনি লাইফে এপ্লাই করছেন, ততক্ষণ ওই বই পড়াও যা, না পড়াও তাই। তাই আমি এই বইটা আবার এখন পড়ব এবং পড়ছিও। পড়ব মানে কি পড়ছিও। এবং প্রত্যেকটা পাতায়, পাতায় আমি দাগাচ্ছি এবং একটু ধীরে, ধীরে পড়ছি। আগের মতো আর স্পিডে পড়ছি না এবং ধীরে, ধীরে পড়ছি, ভাবছি, বুঝছি যে লেখক কি বলতে চেয়েছে। এই বইটা এর জন্য আমার এত বেশি ভালো লেগেছে যে পিটার লিন যিনি ম্যাজেলান ফান্ড সামলেছিলেন, তিনি কিন্তু সেই ফান্ডটাকে অনেক বড় আকারে নিয়ে গিয়েছিলেন এবং যারা সেই ফান্ডে রিটার্ন করেছিল তারা মানে বড়লোক হয়ে গেছিল। অবশ্য রাতারাতি না, সময় তো লাগে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে। এবার পিটার লিঞ্চ আমাদের এই বইটাতে তার যে বিনিয়োগের স্ট্র্যাটেজি কি ছিল সেটাকে তুলে ধরেছেন। সবথেকে ইন্টারেস্টিং আমার এই বইটা যেটা লেগেছে যে ধরুন আমরা কি করি যখন কোনো কিছুতে স্টক মার্কেটে বিনিয়োগ করতে যাই, আমরা ১ম এ এটা ভাবি যে এটা একটা জুয়া। কিন্তু স্টক মার্কেট কিন্তু জুয়া না। আপনি যদি একটুখানি বুদ্ধিমানভাবে ভেবেচিন্তে যদি সবকিছু রিসার্চ করে বিনিয়োগ করেন তাহলে কিন্তু এটা জুয়া না। যদি আপনার কাছে রিসার্চের সময় নাও থাকে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। সেক্ষেত্রেও আপনার একটা ওয়েলথ তৈরি হবে। কেউ বলতে পারেন আমি একবার মনে আছে একটা সাহিত্যিক বলছিলেন যে, এরকমভাবে না খেটে আমি সম্পদ তৈরি করতে চাই না। আমি নাম নেব না। আমার মনে হলো ইনি এটা ঠিক বলছেন না। ইনি এর যে রিডার পাঠক তাদেরকেও নিজের মতো করতে চাইছেন। দেখুন না খেটে পেয়ে সম্পদ তৈরি করার এখানে কোনো ব্যাপার না। প্রত্যেকেই কিছু না কিছু খাটনি করতে হয়। কিন্তু একটা কথা তো ঠিক যে আমি কতদিন খাটবো? আমারও তো একসময় বার্ধক্য আসবে। তখনও আমার কাছে টাকা-পয়সা না হবে। এবার যে সাহিত্যিক এ কথাটা বলেছে তার হয়তো বই বিক্রি হচ্ছে। তার হয়তো একটা প্যাসিভ ইনকাম আসছে, তাই তিনি এ কথা বলতে পারেন। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের এরকম কোনো প্যাসিভ ইনকাম নেই। তাদের জন্য অবশ্যই স্টক মার্কেট একটা ভালো জায়গা। ঠিক আছে? সবথেকে বেস্ট তো হয় যদি আপনি নিজের উপর বিনিয়োগ করেন। যেমন আপনি কোনো এডুকেশন কোর্স করলেন কিংবা কম্পিউটার কিনলেন, ল্যাপটপ কিনলেন। এগুলো সবথেকে বেস্ট বিনিয়োগ। কিন্তু
এই বিনিয়োগগুলো করার পরেও যখন আপনি চাকরি করছেন, আপনার যখন মাইনা ৫০, ৬০, ৩০,০০০ টাকা, তখন আপনি নিশ্চয়ই চাইবেন না যে সারা জীবন কাজ করে যেতে। একটা এমন সময়ও আসবে যখন আপনি চাইবেন যে আমি একটু রিটায়ার করি। কিন্তু যদি আপনার কোনো সেভিংস না থাকে, কোনো একটা সম্পদ না থাকে, তাহলে আপনি কি করে রিটায়ার করবেন? এজন্য অনেকে কি করে জমি কেনে। বাট জমি কিনতে কি বলুন তো, প্রথমত আমি ৳১০০-৳২০০ য় তো জমি কিনতে পারব না। না ৳১,০০০ য় কিনতে পারব। জমি কেনার জন্য আমাকে অনেক বছর ধরে সেভিংস করতে হবে। তবে গিয়ে ১,০০,০০,০০০, ২,০০,০০,০০০ তে আমি পৌঁছাবো। তো এতে কি হয়? আমি যে কম্পাউন্ডের অনেক লম্বা টাইম পেতাম সেটা নষ্ট হয়ে যায়। আমি কবে ১০, ১৫, ২০ বছর পর টাকা জমিয়ে জমি কিনবো, তারপরে সেটার দাম বাড়বে। ততদিনে আমি বার্ধক্য বুড়ো হয়ে যাবো এবং এই যে এত বছর আমি নষ্ট করলাম এর কম্পাউন্ডেড বিনিয়োগটা পেতাম না। স্টকের একটা সুবিধা হচ্ছে স্টক কিন্তু আপনি ৳১,০০০, ৳২,০০০ তেও কিনতে পারবেন। মানে অল্প টাকা দিয়ে ৳১০০-১৫০ তেও কিনতে পারবেন। আর একটা জমি যদি ৫-১০% হারে কম্পাউন্ড হয়, স্টক কিন্তু তার থেকে অনেক বেশি। হিস্টোরিক্যাল রেকর্ড দেখা গেছে যে একটা স্টক মার্কেট ১৫-২০% অব্দি রিটার্ন দেয়। আর মিউচুয়াল ফান্ড ১২-১৫% অব্দি রিটার্ন দিয়েছে এভারেজলি। তো আমি জমির থেকেও বেশি কম্পাউন্ডিং সুবিধা পাচ্ছি। আমি এখানে অনেক অল্প দামে, অল্প খরচে শুরু করতে পারছি। প্লাস এখন তো স্টক মার্কেটে বিনিয়োগ করা খুব সহজ হয়ে গিয়েছে। আমার কাছে অনেক রিসার্চ রিপোর্ট আছে। আমি লাইভ দাম জানতে পারছি যে এটার মূল্য কত। জমির ক্ষেত্রে এরকম অনেকটা সম্ভব হয় না। আমাকে সেখানে কোনো ব্রোকার ধরতে হয়। তারপরে অনেক টাকা রেজিস্ট্রেশন এ চলে যায়। সোনাতেও বলতে পারি সোনাও ভালো বিনিয়োগকারী। কিন্তু সোনার একটা সমস্যা হচ্ছে এটাকে স্টোর করে রাখতে হয়। আজকাল তো ডিজিটাল গোল্ড বা গোল্ড বন্ড এসে গেছে। এদের একটা সুবিধা আছে বা ইটিএফ এসে গেছে। বাট স্টিল স্টক মার্কেট হচ্ছে বেস্ট। এটা আমার মতে। তাই আমিও নিজে যবে থেকে এটা জানতে পেরেছি তবে থেকে আমি আমার টাকা স্টক মার্কেটে বিনিয়োগ করা শুরু করেছি। দেখুন আমিও সাহিত্য পড়ি, আমিও সাহিত্য পড়ে মজা পাই। কিন্তু আমি এটাও জানি যে আমার একসময় বয়স হবে। আমাকে একসময় রিটায়ার করতে হবে এবং সেই সময় যদি আমার কাছে টাকা-পয়সা না থাকে এবং ওয়েলথ না থাকে, তাহলে আমি রিটায়ার করতে পারব না। আমি যদি আজকে খাটনি করি এবং পয়সা রোজগার করি, আজ থেকে ৫০ বছর পরেও যদি সেই অবস্থায় থাকি, তাহলে সেটা আমার জন্য কোনো উন্নতি হলো না। কারণ আজ থেকে ৫০ বছর পর আমার হেলথ তেমন থাকবে না। আমার কাছে টাইম অনেক কম থাকবে, তাই না? তো তখন আমি যদি খাটাখাটনি করি তখন আমি সেরকম আউটপুট তৈরি করতে পারব না। তো কেন আমি খাটবো? তো এই কারণেই আমাদের স্টক মার্কেটে বিনিয়োগ করা উচিত যাতে একটা বয়স পরে আমাদের কাছে এমন অর্থ থাকে যাতে আমরা রিটায়ার করতে পারি। যদি সেরকম ভালো রিটার্ন জেনারেট হয় স্টক মার্কেট থেকে তাহলে আমরা আগেই রিটায়ার করতে পারবো। এখানে এই যে আ পিটার লিঞ্চ তিনি আমাদের একটা খুব ভালো উপায় দিয়েছেন যে আমাদের উচিত এমন কোম্পানিতে বিনিয়োগ করা যেগুলো আমরা ব্যবহার করি। যেমন আমরা সবাই হিন্দুস্তান ইউনিলিভারের তেল, সাবান ব্যবহার করছি তো। ক্লিনিক প্লাস, ডাভ, পিয়ার্স কত কিছু আছে, সার্ফ এক্সেল, সানলাইট। তো হিন্দুস্তান ইউনিলিভারে কেন শেয়ার কিনছি না? কিংবা আইটিসির আমরা ভিভেল ব্যবহার করি। কেউ সিগারেটও হয়তো খান। কেউ আইটিসির হোটেলে থেকেছেন কলকাতায়। তো তারা আইটিসির শেয়ার কিনুন। আইটিসির শেয়ারও খুব ভালো ডিভিডেন্ড দেয়। তার সাথে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন তো আছেই। এছাড়াও আরো অনেক কোম্পানি আছে। কোলগেট আছে, পেপসোডেন্ট এর আছে। এছাড়াও প্রেসিডেন্ট তো হিন্দুস্তান ইউনিলিভারে। আরো অনেক প্রচুর কোম্পানি আছে। আজকাল যে নতুন কোম্পানিগুলো এসছে Zomato, Swiggy যদিও তার শেয়ার অনেক বেশি দামি। তো এই কোম্পানিগুলোকে আমরা একবার দেখতে পারি। তো যে কোম্পানিগুলোকে আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, আমরা সবথেকে ভালো জানি যে হ্যাঁ, এই কোম্পানিটার যেহেতু প্রোডাক্ট আমাদের ভালো লাগে, তাহলে এটার ভবিষ্যতে বড় হওয়ার আশঙ্কা আছে। আর কোম্পানিটা যখন বিজনেস করবে, সে বিজ সেই বিজনেসে যে প্রফিট তারা উৎপন্ন করবে সেটা কোথায় যাবে? অবশ্যই সেটা ডিভিডেন্ড হিসেবে আপনাদের দেবে। আর যদি ডিভিডেন্ড না দেয় তাহলে সেই টাকাটা কি হবে? তাদের কোম্পানিতে বিনিয়োগ হবে। ফলে তারা কম্পাউন্ডিংলি বাড়াতে থাকবে এবং একসময় আপনার ৳১০০ শেয়ারটা ১,০০,০০০ ও পৌঁছাতে যেতে পারে। এমন অনেক উদাহরণ ভবিষ্যতে স্টক মার্কেটে রয়েছে, অতীতে রয়েছে, যেখানে ৳১ র শেয়ার ৳১০০ হয়েছে। কিন্তু এখানেও একটা প্রশ্ন যে ৳১ শেয়ার ৳১০০ হয়েছে বলেই যে আপনি একটা ৳১ শেয়ার কিনে নেবেন তা না। সেটা আপনি অনেক যত আরো ডিটেইলে যাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, যত বইটা পড়বেন তত আরো বুঝতে পারবেন। তো আমি এর জন্যই আপনাদের বলব যে অবশ্যই আপনারা সাহিত্য পড়ছেন খুব ভালো কথা। কিন্তু সাহিত্য হচ্ছে ওই একটা সিনেমা দেখার মতো। আমরা সিনেমা নিশ্চয়ই জীবনে রোজ দেখি না। মাঝে একটু মন ভালো লাগার জন্য বন্ধুদের সাথে যাওয়ার জন্য একটু সিনেমা দেখি। পাশাপাশি আমরা পড়াশোনা করি। আমরা দৈনন্দিন জীবনে বাজারে যাই, সেখানে দরদাম করি, অনেক কিছুই কাজ করি। তেমনই আমাদের জীবনে গল্প, উপন্যাস, সাহিত্য এটার একটা জায়গা আছে। এটাও মানে মাঝে আমাদেরকে একটুখানি মুক্ত হাওয়া দিতে সাহায্য করে। কিন্তু পাশাপাশি আমাদের লাইফে স্কিল ডেভেলপমেন্ট, আপস্কিলিং, স্টক মার্কেট, ইনফ্লেশন, ট্যাক্স ইত্যাদি বিষয়গুলো, ঠিক আছে? তারপরে মানি ডেভেলপমেন্ট, তারপরে ম্যানেজমেন্ট এই ধরনের জিনিসগুলো, সেলফ ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? সেভিংস এই ধরনের বিষয়গুলোকেও আমাদের জীবনের লাইফে আনতে হবে। তবে গিয়ে আমরা একটা লাইফের কমপ্লিট পিকচার পাবো এবং লাইফটাকে উপভোগ করতে পারবো। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের হার্ট করেনি এবং আশা করি একটা বিষয় যে আমার এই ভিডিওতে আপনারা যারা এই বিষয়ে জানতেন না তারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের জীবনে ভ্যালু ডেভেলপমেন্ট করার জন্য, ভ্যালু আনার জন্যে সর্বদা চেষ্টা করে যাব। যা আমি শিখেছি সেই সব শিক্ষা আপনাদেরকে দেয়ার চেষ্টা করব। আজকের জন্য বিদায়।